সরল দোলগতিযুক্ত কণার শক্তি, এখানে যেহেতু বল সংরক্ষী প্রকারের হয়, সুতরাং সরল দোল গতিযুক্ত কণার মোট শক্তি সরল দোল গতিযুক্ত কণার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক হয়। মোট যান্ত্রিক শক্তি মানে হচ্ছে, আমি এবার লিখলাম টোটাল মেকানিক্যাল এনার্জি, TME। তোমরা লিখবে মোট যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি, আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এদের যোগফল। আর এটাই অবশ্যই হবে কনস্ট্যান্ট, ধ্রুবক হবে। তাহলে সরল দোল গতিযুক্ত কণার মোট শক্তি সর্বদাই কনস্ট্যান্ট থাকবে। এটা আমরা প্রুভ করে দেখাবো, এটা যে কনস্ট্যান্ট হয়। টোটাল মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এদের সাম কনস্ট্যান্ট হয়, এটা প্রুভ আছে। তো সবার আগে আমাদের বার করা দরকার কাইনেটিক এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি কত হবে, তারপরে তাদের সাম করে আমরা দেখব কনস্ট্যান্ট হয় কিনা। তাহলে প্রথমে আমরা গতিশক্তি নির্ণয় করব। গতিশক্তি নির্ণয় মানে কাইনেটিক এনার্জি কেই। গতিশক্তি মানে তো হাফ mv², আর এই মাত্র করলাম ওমেগা √² মাইনাস x², আর v² আছে বলে এটা স্কোয়ার হয়ে গেল। এবার এখানে হাফ m ω² আর এটা s² মাইনাস x² হচ্ছে, এইটাই কাইনেটিক এনার্জি সরল দোলগতিযুক্ত কণার, এক্স এর উপর নির্ভরশীল। এবার আমরা স্থিতিশক্তি নির্ণয় করব। দেখো স্থিতিশক্তি নির্ণয়, সংরক্ষী বলের ক্ষেত্রে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, F = -du/dr বা dx, এখানে একমাত্রিক। এটা স্থিতিশক্তির পরিবর্তনের হার দূরত্বের সঙ্গে, সেটা বলের সমান হয় এবং এর উপর গ্রাফ টাপ করানো হয়েছিল। তাহলে আমি স্থিতিশক্তি মানে ইউ, এখানে ইউ আমরা বার করব। দেখো তাহলে অর লিখে আমি ডিইউ যদি লিখি -f dx লিখলাম, অর ডিইউ ইজ ইকুয়াল টু, ইউ বড় হাতে দেবে, মাইনাস এফ মানে আবার মাইনাস কে এক্স ইন্টু ডিএক্স, তার মানে কে এক্স ডিএক্স, ডিইউ ইজ ইকুয়াল টু, করো ইন্টিগ্রেশন, তাহলেই তো স্থিতিশক্তি বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন করব ডিইউ কে তো ধ্রুবক এক্স ডিএক্স। যদি সাম্যাবস্থায় স্থিতিশক্তি মিনিমাম, আচ্ছা মিনিমাম ধরেই করি, সাম্যাবস্থা মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, এটা 0, তখন স্থিতিশক্তি আমি ধরলাম u0, আর যখন এক্স সরণ তখন স্থিতিশক্তি ইউ ধরলাম। তাহলে ডিইউ এর ইন্টিগ্রেশন ইউ, তার লিমিট u0 টু ইউ, আর এদিকে মাইনাস কেন কে হাফ x², তার লিমিট 0 টু এক্স, এক্স এর ইন্টিগ্রেশন x²/2 হয়, x² এর ইন্টিগ্রেশন। তার মানে এইখানে আমি পাচ্ছি u মাইনাস u0 ইজ ইকুয়াল টু হাফ কে x²। আমাদের চাই কিন্তু ইউ, আর ইউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আর ইউ ইকুয়াল টু হাফ কে x² প্লাস u0। u0 হচ্ছে সাম্যাবস্থার স্থিতিশক্তি। যদি সাম্যাবস্থার স্থিতিশক্তি 0 হয়, যদি x = 0 বিন্দুতে
ইউ 0 যদি শূন্য হয় তখন আমরা ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার লিখবো। এই যে সাম্যাবস্থায় স্থিতিশক্তি কত ধরা আছে? ইউ নট। হতেই পারে, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, আর এক্স যখন সরণ তখন ইউ, আর সাম্যাবস্থা স্থিতিশক্তি যদি 0 হয় তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তাহলে স্থিতিশক্তি আমরা পেলাম, সুতরাং পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু অবশ্যই মধ্যবিন্দুতে মানে সাম্যাবস্থানে স্থিতিশক্তি শূন্য ধরে হাফ কে এক্স স্কয়ার। কে মানে কি? এম ওমেগা স্কয়ার। মনে করে দেখো, এটা হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা, পোটেনশিয়াল এনার্জি অফ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। তাহলে স্থিতিশক্তি গেল, গতিশক্তি গেল, এবার মোট শক্তি হিসাব করে দাও। সুতরাং মোট শক্তি ই ইকুয়াল টু বা টোটাল মেকানিক্যাল এনার্জি টিএমই লিখতে পারো। টিএমই ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। দেখো কাইনেটিক এনার্জি আমাদের বেরিয়েছিল হাফ এম ওমেগা স্কয়ার ব্র্যাকেটে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, উল্টে দেখো প্লাস পোটেনশিয়াল এনার্জি এইমাত্র বার করলাম হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। দেখো হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, আর এখানেও হাফ এম এক্স ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, একটা মাইনাস একটা প্লাস কেটে যাবে, থাকবে শুধুমাত্র হাফ এম ওমেগা স্কয়ার এস স্কয়ার। আর এই রাশিটাই ধ্রুবক রাশি, কারণ এর মধ্যে সরণ নেই, এর মধ্যে বেগ নেই, এর মধ্যে ত্বরণ নেই, এর মধ্যে সময় নেই। এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই ধ্রুবক। এটাই ধ্রুবক, মানে সরণের উপর নির্ভর করে না। ধ্রুবক মানে সরণের উপর নির্ভরই করে না। সরণ যাই হোক মোট শক্তি সবসময় সেম থাকবে। তাহলে মধ্যবিন্দুতে মানে সাম্যাবস্থায় মোট শক্তি এটাই থাকবে, দুই প্রান্তেও মোট শক্তি এটাই থাকবে। তাহলে আমরা দেখলাম টোটাল মেকানিক্যাল এনার্জি অফ পার্টিকেল ইজ কনস্ট্যান্ট হলো। আচ্ছা, এখানেও শক্তির লেখচিত্রের ব্যাপার আছে। শক্তির সঙ্গে সরণ, শক্তির সঙ্গে সময়, এদের লেখচিত্রগুলো একটু দেখতে হয়। শক্তির সঙ্গে সরণের সম্পর্ক আমরা জানি। দেখো স্থিতিশক্তি হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এক্স এর টার্মে আছে স্থিতিশক্তি। গতিশক্তি যেটা করা হলো সেটাও তো এক্স এর টার্মেই আছে। গতিশক্তি এই যে হাফ এম ওমেগা স্কয়ার এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, গতিশক্তিও এক্স এর টার্মে লেখা, স্থিতিশক্তিও এক্স এর টার্মে লেখা। তাহলে এক্স এর সঙ্গে স্থিতিশক্তি বা গতিশক্তির লেখচিত্র আমরা আঁকতেই পারবো, তো টাইমের সঙ্গে যদি আঁকতে বলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে স্থিতিশক্তি ও গতিশক্তি ইন টার্মস অফ টাইম, মানে সময়ের সাপেক্ষে স্থিতিশক্তি আর গতিশক্তি। আমি নতুন করে একটা জিনিস করি, তাহলে এটা সময়ের সাপেক্ষে স্থিতিশক্তি গতিশক্তি, এটা তো হয়ে গেল। হেডিং দিচ্ছি একটা, সময়ের সাপেক্ষে গতিশক্তি ও স্থিতিশক্তি, কারণ আমাদের গ্রাফ আঁকতে হবে। তো দেখো কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, ভি মানে সময় দিয়ে ভি কত ছিল মনে করে দেখো তো, হাফ এম ওমেগা এ কস ওমেগা টি ছিল আমার মনে হচ্ছে ভি এর মান। খুলে দেখো, সময় দিয়ে যেখানে কি গ্রাফ আঁকলাম গতিবেগের গ্রাফ, ওখানেই আছে এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি। বাস, তাহলে ভি এর জায়গায় ওমেগা এ কস ওমেগা টি, তার স্কোয়ার আছে। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আর কস স্কোয়ার ওমেগা টি হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা সময়ের সাপেক্ষে কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি কিছুই না, এক্স এর সঙ্গে তুমি কিন্তু জানো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সরণ দিয়ে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স মানে তো এ সাইন ওমেগা টি তার স্কোয়ার, তার মানে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি পোটেনশিয়াল এনার্জি। তুমি এইটা দিয়েও কিন্তু মোট শক্তি বার করতে পারো। দেখো টোটাল মেকানিক্যাল এনার্জি তুমি যদি এখান থেকেও করো তোমার আসবে, দেখো এইটা প্লাস এটা করলে এই টার্মটা কমন যাচ্ছে, যাচ্ছে না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকছে 1, তার মানে টোটাল মেকানিক্যাল এনার্জি তুমি যদি এখান থেকে
নিয়ে আসতে চাও, এটাও দেখো সেমই আসবে, টোটাল মেকানিক্যাল এনার্জি সেমই আসবে। আচ্ছা, তাহলে সময়ের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি, তার ফর্মুলা এটা, সময়ের সাপেক্ষে কাইনেটিক এনার্জি এটা, সরণের সাপেক্ষে পোটেনশিয়াল এনার্জি এটা, সরণের সাপেক্ষে কাইনেটিক এনার্জি এইটা। এখন আমরা এনার্জি টাইম গ্রাফ, এনার্জি সরণ গ্রাফ আঁকবো। প্রথমে আমরা এনার্জি সরণ গ্রাফই আঁকি। এনার্জি সরণ গ্রাফ দেখো, এনার্জি এক্স গ্রাফ, এনার্জি মানে ই এক্স গ্রাফ, এটা 1 নম্বর লেখচিত্র। দেখো সবার আগে পোটেনশিয়াল এনার্জিটা ভাবো, আচ্ছা কাইনেটিক এনার্জিটাই ভাবো, ঠিক আছে ভাবলেই হলো একটা, হাফ এম ওমেগা স্কোয়ার আর এটা এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি এক্স এর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, এখানেও তাই। এটা প্যারাবোলা, অধিবৃত্তাকার গ্রাফ হয়। দেখো গ্রাফ আঁকবো এবার সরণের সঙ্গে শক্তির গ্রাফ আঁকতে গেলে এটা x ইকুয়াল টু 0 বিন্দু, এটা x ইকুয়াল টু a বিন্দু প্লাস এ, আর এটা x ইকুয়াল টু মাইনাস এ বিন্দু। আমি একটা আমার গ্রাফটা ড্র করার সুবিধার জন্য আমি এটা এঁকে নিলাম, মানে সুন্দর হওয়ার জন্য, আর কিছু না। দেখো পোটেনশিয়াল এনার্জি 0 কোথায়, x ইকুয়াল টু 0 তে, হাইয়েস্ট কোথায়, x ইকুয়াল টু a তে। তাহলে এবং এটা তো প্যারাবোলিক গ্রাফ হবে, প্যারাবোলিক গ্রাফ যদি আমি এইরকম এই গ্রাফটা কি, এইটাই পোটেনশিয়াল এনার্জি বোঝাচ্ছে, x ইকুয়াল টু 0 তে কম, x ইকুয়াল টু a তে, আর x ইকুয়াল টু মাইনাস a তে হাইয়েস্ট। এইটাই স্থিতিশক্তির গ্রাফ, স্থিতিশক্তি মাঝখানে 0। এইবার গতিশক্তির গ্রাফ কেমন হবে, গতিশক্তি মাঝখানেই বেশি, দেখো x এর মান 0 হলে গতিশক্তি বেশি, আর দুই প্রান্তে গতিশক্তি 0, গতিশক্তির গ্রাফ হবে এরকম উল্টানো। এটা প্যারাবোলা কিন্তু, মানে অধিবৃত্ত, দেখি এনার্জি, আর এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। এই টোটালটা আমার কনস্ট্যান্ট, আর এইটুকু এখান থেকে এইটুকু এটাই হচ্ছে টোটাল এনার্জি, মানে এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার, টোটাল এনার্জিটা। এদের সাম কনস্ট্যান্ট, এদের সাম হচ্ছে উপরের এই দাগটা। একটা গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল পুরোটাই সবসময় এরকমই হবে যে কোনো জায়গায়। দেখো এখানে এই বিন্দু যদি বলি, এটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি এইটুকু আর স্থিতিশক্তি এইটুকু, এই দুইটা যোগ করলে আবার পুরোটাই পাওয়া যাবে, ব্যাপারটা এটা সবসময় পুরোটাই পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে ই এক্স গ্রাফ, এর মধ্যে স্থিতিশক্তিও দেখানো আছে, গতিশক্তিও দেখানো আছে, এটা মোট শক্তি, মোট শক্তিও দেখানো আছে, টিএমই করে দিই, টোটাল মেকানিক্যাল এনার্জি। এটা টোটাল মেকানিক্যাল কনস্ট্যান্ট, ঠিক আছে এরকম দাগ দিয়ে দিই, এটা টোটাল মেকানিক্যাল এনার্জি। এইবার আমরা আসি নাম্বার 2, ই আর টাইম গ্রাফ। একই গ্রাফের মধ্যে সব গ্রহ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি সবই দেখাতে চাই। টাইমের সঙ্গে স্থিতিশক্তি, গতিশক্তি বলো, টাইমের সাথে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক লিখছি। গতিশক্তি বলো, কাইনেটিক এনার্জি বলো, হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। দেখো এটা সাইন গ্রাফ না, সাইন স্কোয়ার গ্রাফ, কস গ্রাফ না, কস স্কোয়ার গ্রাফ। যখন স্কোয়ার হবে তখন আর নেগেটিভটা হয় না, যখন প্লাসে হয়ে যাচ্ছে তখনও প্লাসের স্কোয়ার, যখন মাইনাসে হচ্ছে তখনও এস মাইনাসের স্কোয়ার, মানে এ স্কোয়ারই হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি সাইন দিয়ে, পোটেনশিয়াল এনার্জি সাইন দিয়ে মানে, এবং সাইন দিয়ে মানে হচ্ছে টি এর মান যখন 0 তখন সাইনের ভ্যালু 0 হয়, তাহলে এটা এনার্জি
আমি এইখানে যে গ্রাফটা ড্র করলাম, তোমরা কি বলতে পারছো এটা কি গ্রাফ? পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? জিরো সাইন দিয়ে শুধু পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। জিরো সময়ে গতিশক্তি তো হাইয়েস্ট, মধ্যবিন্দুটাই জিরো সময় যদি আমি ধরে নিই। আচ্ছা, এখানেও একটা দাগ দিয়ে নিই আমার সুবিধার জন্য। গ্রাফটা আঁকতে গিয়ে দেখো একটু গন্ডগোল হলো। একটা কাজ করি, সুন্দর করে আঁকার জন্য এর মধ্যে যেন থাকে, এটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি গ্রাফ কেমন হবে? গতিশক্তি মাঝখানে থাকবে হাইয়েস্ট, এবং সেটা কস দিয়ে, কসের গ্রাফ তো জিরোতে হাইয়েস্ট। আর এইটা হচ্ছে মোট শক্তি, তাহলে এইটা হচ্ছে মোট শক্তি, মানে টিএমই, টোটাল মেকানিক্যাল এনার্জি। এইটা এই যে ভায়োলেট, ওটা হচ্ছে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি, আর এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এইদিকে টাইম, এইটা এইরকম কেন গ্রাফটা? শেষ নাই তো, টাইমের সঙ্গে চলছেই, এরকমই চলবে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে একটা টাইম পিরিয়ডের মধ্যে গতিশক্তি দুইবার হাইয়েস্ট হয়, আবার স্থিতিশক্তিও দুইবার হাইয়েস্ট হয়। সেই জন্য শক্তির যদি পর্যায়কাল বলা হয় T/2, মানে এত সময় পর পর শক্তি হাইয়েস্ট হয়। আর কম্পাঙ্ক কিন্তু, মানে দোলগতির কম্পাঙ্ক যদি n হয় বা f হয়, এখানে 2n বা 2f। এখানে পূর্ণদোলন সম্পন্ন হচ্ছে কখন কখন ভাবো তো, চিন্তা করো। ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এই দিকে গেল, গতিশক্তি কি হলো? হাইয়েস্ট থেকে শূন্য হলো। তাহলে হাইয়েস্ট থেকে শূন্য হলো, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এটা। আবার ব্যাক করে আসলো, আবার হাইয়েস্ট হলো, এই যে ব্যাক করে আসলো, হাইয়েস্ট হলো, অর্ধদোলন সম্পন্ন হলো। এবার বাকি অর্ধদোলন এখান থেকে এখানে আসলো, তাহলে এখান থেকে আবার গতিবেগ শূন্য হলো, আবার এখান থেকে এখানে হাইয়েস্ট আসলো, এখান থেকে হাইয়েস্ট। তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে একটা পূর্ণ দোলন, এইখান থেকে এইটুকু হচ্ছে পূর্ণ দোলন। খেয়াল করছো? এইটা হচ্ছে টাইম পিরিয়ড, এইটা হচ্ছে টাইম পিরিয়ড। কার? দোলগতির টাইম পিরিয়ড। আর শক্তির টাইম পিরিয়ড হচ্ছে এখান থেকে এইটুকু, গতিশক্তির টাইম পিরিয়ড। ঠিক স্থিতিশক্তির টাইম পিরিয়ড একই। দেখো, স্থিতিশক্তি হাইয়েস্ট হচ্ছে এইটুকু টাইমের মধ্যে দুইবার, এই যে এখানে একবার, আবার এখানে একবার, দুইবার। তাহলে এটা যদি দোলগতির টাইম পিরিয়ড মানে দোলনকাল হয়, তাহলে শক্তির টাইম পিরিয়ড হবে T/2, অর্ধেক হয়ে যাচ্ছে, বা কম্পাঙ্ক হবে ডাবল। এই হলো তোমাদের শক্তি সময় গ্রাফ, শক্তি সরণ গ্রাফ এবং বিভিন্ন গ্রাফ। সরল দোলগতির যুক্ত কণা সরণ x = a sin ωt প্লাস phi। x মানে সরণ, কত সময় সরণ? t সময়ের সরণ, তাই না? ফাইটাকে কি বলা হয়? প্রারম্ভিক দশা বা ইপক। আচ্ছা, এ কি? সরল দোলগতির বিস্তার। বিস্তার মানে হচ্ছে সর্বাধিক সরণ। একটা কণা ধরো এই রেখা বরাবর সরল দোলগতি নির্বাহ করছে, এই বিন্দুটাকে মধ্যবিন্দু, যেটা সাম্যাবস্থান, সেটাকে আমি x = 0 বলি। এই x = 0 বিন্দুতে সাম্যাবস্থানে, সাম্যাবস্থান মানে কি? আসলে ওখানে কণার উপর কোনো বল ক্রিয়া করে না, এফটা 0 হবে সাম্যাবস্থানে, ত্বরণও 0 হবে সাম্যাবস্থানে x = 0-তে। আর এটা হচ্ছে x = a, এটা x = -, তার মানে এই দূরত্বটা a, এই দূরত্বটাও a, দূরত্ব যদি বলি। আর এইটা x এর যে কোনো ভ্যালু, t সময়ে শূন্য সময় যদি এখানে থাকে, t সময় যদি এখানে হয়, তখন শূন্য সময় এখানে দেখো, যদি t = 0 হয় কোথায়? সাম্যাবস্থানে, তখন ফাই এর মান 0। দেখো, খেয়াল করো, সরল দৈর্ঘ্যযুক্ত কণা, এই যে প্রারম্ভিক দশার কথাটা বোঝো। 1 নম্বর প্রারম্ভিক দশা, এটার মানেটা বোঝো। ধরো t = 0-তে কণা এই দিকে যাচ্ছে, এই বিন্দুতে, মধ্যবিন্দুতে, তাহলে কণার গতির সমীকরণ মানে সরণের সমীকরণটা কি হবে? দেখো, x = হবে a sin ωt অনলি। বুঝতে পারছো? নম্বর 2, নম্বর 2-তে মনে করো কণা
এই রেখা বরাবরই এই প্রান্ত থেকে যাওয়া শুরু করবে, মানে টাইম জিরোতে এই প্রান্তে আছে, ঠিক আছে, ওই প্রান্ত থেকে, তখন কণার গতির সমীকরণ হবে x = a sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। ডান প্রান্ত হলে 90 ডিগ্রি হবে প্রারম্ভিক দশা। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, গেল 2 নম্বর। দেখো 3 নম্বর কেস। ধরো কণা t = 0 সময় এই দিকে যাচ্ছে মধ্যবিন্দু থেকে। t = 0 সময়ে কোথায় আছে? মধ্যবিন্দুতে, সাম্যাবস্থানে আছে, কিন্তু যাচ্ছে উল্টা দিকে। তখন এর কণার গতির সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস আরো 90 ডিগ্রি যোগ, মানে পাই। খেয়াল করো, যখন মধ্যবিন্দুতে থাকবে এবং এইদিকে যাবে, তখন থেকে যদি টাইম কাউন্ট শুরু হয়, তাহলে সরল দৈর্ঘ্য গতির সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস পাই। নম্বর 4, ধরো এই প্রান্ত থেকে শুরু করলো টাইম জিরোতে, এইখানে আমি বলছি এটা মধ্যবিন্দু, এটা x = 0, কিন্তু টাইম জিরোতে স্টার্ট করার গতি এই দিক থেকে, তখন কিন্তু সমীকরণ হবে x = a sin ওমেগা টি প্লাস আরো 90 ডিগ্রি যোগ করো 3π/2, মানে আগেরটার সাথে। এটা 0 কোণ, এটা 90 ডিগ্রি বাড়লো, আরো 90 ডিগ্রি বাড়লো, আরো 90 ডিগ্রি বাড়লো। বুঝতে পারছো? 5 নম্বর, এইখান থেকে তো ধরাই হলো, তাই না? টাইম জিরোতে এইখান থেকে ধরা হলো না প্রথমটা, তার মানে আবার 2π আসবে। 2π মানে এটাই। 5 নম্বর ছবি যদি আমি এইভাবে বলি, এটা তো t = 0তে মধ্যবিন্দু থেকে যদি ডান দিকে যায়, আরো 90 ডিগ্রি এর সঙ্গে যোগ হবে, মানে 2π আসবে। 2π মানে তো এইটাই, sin ওমেগা টি প্লাস 2π মানে sin ওমেগা টি, তাই না? তাহলে 5 নম্বর আর দরকার নেই। দেখো কোথা থেকে গতি শুরু হলে কি হয়, তোমাকে তাহলে ঝট করে বলো। যদি মধ্যবিন্দু থেকে ডান দিকে শুরু হয় যাওয়া, x = a sin ওমেগা টি প্লাস 0, যদি এইখান থেকে স্টার্ট হয়, তাহলে π/2 90 ডিগ্রি। এইখান থেকে উল্টা দিকে, মধ্যবিন্দুতে উল্টা দিকে গতিশীল হয়, গতি স্টার্ট করে, তাহলে পাই। যদি এইখান থেকে স্টার্ট করে, তাহলে হচ্ছে 3π/2। এই যে প্রারম্ভিক দশার, এখন তোমরা বুঝলে। আরো যদি তুমি প্রারম্ভিক দশা সম্বন্ধে জানতে চাও, যখন এখানে স্টার্ট, x এর ভ্যালু কত? এখানে x = 0 থেকে স্টার্ট, তাই না? এখানে x এর কত ভ্যালু থেকে স্টার্ট? a ভ্যালু থেকে স্টার্ট, না? এখানে x এর কত ভ্যালু থেকে স্টার্ট? 0 থেকে স্টার্ট, বাট উল্টা দিকে। হ্যাঁ, এটাও x = 0 থেকে স্টার্ট, কোনটা? এটা, কিন্তু উল্টা দিকে। আর এটা আবার, এটা x = মাইনাসের থেকে স্টার্ট। এবার তোমাদের একটা কথা বলি, দেখো মনে রাখতে পারো কিনা। নোট হিসেবে যদি মনে রাখতে পারো ভালো হয়। যে কোনো জায়গায় থাকলে তার দশা কি হয় এটা আমি বলছি। আমি একটা রেখা টানি, বড় দেখেই টানলাম। এটা x = সাপোজ 0। বলো এখান থেকে যখন স্টার্ট হবে, এখান থেকে ডান দিকে স্টার্ট হলে দশা কোণ কত? 0। আচ্ছা, তাহলে এখানে দশা কোণ 0, কোণ দিয়ে বলবো। এখান থেকে যদি স্টার্ট হয়, তাহলে দশা কোণ কত? π/2। a/2 তে এই দূরত্বটা টোটালটা a, এটা হচ্ছে a/2। a/2 থেকে যদি স্টার্ট হয় ডান দিকে, তাহলে দশা কিন্তু π/6, sin 30 হাফ, এই জন্য a/2। যদি তোমার a/√2 থেকে স্টার্ট হয়, তাহলে এটা π/4, sin 45 এ 1/√2 হয়। কোণের থেকে আসে ব্যাপার। যদি তোমার এই যে এদিকে যাবে, যদি স্টার্ট হয় √3a/2 এবং ডান দিকে, এইখানে কোণ π/3। দোলনকাল মনে আছে? দোলনকাল মানে এইদিকে একবার যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে গিয়ে আবার ফিরে আসবে, তাহলে দোলনকাল হবে। পূর্ণ দোলন এটাকে আমরা বলি। পূর্ণ দোলনের জন্য প্রয়োজনীয় সময়, সেটাই দোলনকাল। আচ্ছা, তাহলে বলো তো
শুধুমাত্র এইখান থেকে এখানে আসতে π/2 তে আসতে কত সময় লাগবে? দোলনকাল বাই 4 এরকম 4টা পার্ট মিলে একটা দোলনকাল। তাহলে এখানে টাইম লাগছে তার t/4 একদম প্রান্ত বিন্দুতে আসতে। এইখান থেকে এইখানে আসতে টাইম a/2 তে আসতে টাইম লাগবে অর্ধেক দূরত্ব t/12 এখান থেকে এখানে আসতে। এইখানে আসতে টাইম লাগবে t/8 আর এইখান থেকে এখানে আসতে টাইম লাগবে, মানে এখান থেকে টাইম কিন্তু এখান থেকে ধরা হচ্ছে, এখানে আসতে টাইম লাগবে t/6। এখন তোমাকে যদি বলে একটা কণা আন্দোলিত হচ্ছে এইভাবে, এইখান থেকে এইখানে যেতে কত টাইম লাগবে বলো দেখি? এইখান থেকে এটু কত t/8, এখান থেকে এটা কত t/12, মাইনাস করলে হয়ে যাবে। তোমাকে যদি বলে এইখান থেকে এইখানে যেতে, মানে √3a/2 পজিশন থেকে a তে, এটা তো a একদম, এতে যেতে t/4 মাইনাস t/6 t/12 আসবে। আরো শোনো, এই জায়গাটা হবে π মাইনাস π/6 আর এই জায়গাটা π মাইনাস π/4 আর এই জায়গাটা π মাইনাস π/3 আর এটা তো π/2 আর এইখানে এটা এদিক থেকে যখন আসছে তখন তার দশা কিন্তু এই যে এইগুলো। তাহলে দেখো ব্যাপারটা দেখো, যখন এইদিকে যাচ্ছে একই বিন্দুতে দশা π/6, কিন্তু যখন ব্যাক করে আসছে ওই বিন্দুতেই তার দশা কিন্তু π মাইনাস π/6। ঠিক একই রকম ঘটনা এইদিকে হবে। আচ্ছা, এইখান থেকে স্টার্ট করলে দশা কত? এইদিকে π, বলছিলাম না এখানে π হয় না 180 জায়গার থেকে, এইখানে যখনই আসবে তখন π প্লাস হয়ে যাবে। তা যখন a/2 এই জায়গাটা, তখন a/2 এর জন্য কোণ কত? π/6, তার মানে π প্লাস π/6 এই জিনিসটা আসবে। a/√2 তে এই দিকে যখন যাবে তখন π প্লাস π/4 আর √3a/2 তে যখন এই দিকে যাবে π প্লাস π/3 আর একটু বাড়াতে হবে, যখন এই প্রান্তে চলে আসবে তখন তো একটু আগেই বলা আছে 3π/2 হয় এখানকার দশা। যখন এ তে থাকবে তখন কত? 3π/2। হ্যাঁ আচ্ছা মাইনাসে, হ্যাঁ এগুলো মাইনাস তুমি দিতে পারো। দেখো কণার গতি কোন দিকে? এদিকে, দশাগুলো এইভাবে। এইবার কণা এদিক থেকে এদিকে যাচ্ছে, তার দশা কি হবে? এইখান থেকে স্টার্ট করলে তো দশা 3π/2 হবে ওই পয়েন্টটাই। এইখান থেকে যদি স্টার্ট করে কণা এই দিকে, এইসব জায়গায় আসবে 2π মাইনাস, এখানে আসলে 2π হইতো, এখানে আসবে 2π মাইনাস π/3 2π মাইনাস π/3। এটা এখান থেকে হলে 2π মাইনাস π/4 আর এখান থেকে হচ্ছে 2π মাইনাস, এখান থেকে যদি যাত্রা করে এদিকে মাইনাস π/6 আর যদি এখান থেকে যাত্রা করে তাহলে 2π বা 0, এখানে 0 অর 2π। সব এই কয়টা জায়গার জন্য দশা যদি মনে রাখতে পারো, নিট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে প্রশ্নগুলি আসে, প্রশ্ন দেখি তুমি বলতে পারবে। বুঝতে পারছো? এবার একটা প্রশ্ন, কণা তেরা হলো a/2 পজিশন থেকে এই দিকে যাওয়া শুরু করলো, বলো দশা কত? a/2 এর জন্য π/6 আর এই দিকে গেল জন্য π মাইনাস π/6। দেখো প্রারম্ভিক দশা হলে π মাইনাস π/6। একটা কণা a/2 থেকে, মনে করো মাইনাস a/2 থেকে এই দিকে যাচ্ছে, বলো এর দশা কত? 2π মাইনাস π/6। এখন বলো একটা কণা এখানে আছে 1 নম্বর কণা, এখানে 2 নম্বর কণা, দশা পার্থক্য কত? দশার পার্থক্য মানে কোণের পার্থক্যটা, এটা দশা তুমি জানো, এই বিন্দুটার দশা মানে π মাইনাস π/6 আর এই বিন্দুটার দশা মানে 2π মাইনাস π/6।
হ্যাঁ, এবার মাইনাস করতে হবে, মাইনাস করলে যা হবে তাই দশা পার্থক্য। একটা কণা এখান থেকে স্টার্ট করলো, 3 নম্বর কণা, একটা 4 নম্বর কণা এখান থেকে গতি স্টার্ট করলো, এতে দশা পার্থক্য কত? 5/2 দশা পার্থক্য। এটা তো 0 দশা, মানে প্রারম্ভিক দশা 0, এর প্রারম্ভিক দশা হচ্ছে π/2। আচ্ছা, আমি 3 নম্বর কণাটাকে এদিকে করে দিচ্ছি। এখন 3 নম্বর কণাটাকে এদিকে করে দিচ্ছি। 3 নম্বর কণাটা এদিকে যাচ্ছে, বলো 3 আর 4 এর মধ্যে দশা পার্থক্য। এটা x = 0, 3 আর 4, এটা পাই, আর ওটা কোথায় আছে? π/2। তোমাকে যদি বলে, দেখো কত রকম প্রশ্ন হতে পারে এই কনসেপ্ট থেকে। টাইম গুলো খেয়াল আছে তো? টাইম গুলো a/2 তে এইখানে এই পজিশন থেকে a/2 অর্ধেকে যেতে টাইম লাগে t/12। বাকি অর্ধেক টাইম কত লাগবে বলো তো দেখি? t/6। t/4 থেকে t/12 মাইনাস করো, বাকি অর্ধেক যেতে টাইম। আচ্ছা বলো তো, এই অর্ধেক যেতে যে টাইম লাগবে, বাকি অর্ধেক যেতে টাইম বেশি লাগবে না কম লাগবে? তাহলে একই লাগবে, একই গতিতে যাচ্ছে তারা। মাঝখানে গতিবেগ হায়েস্ট, যত ওদিকে যাচ্ছে থেমেই যাচ্ছে, ওদিকে স্লো হয়ে যাচ্ছে, এইদিকে স্লো হয়ে যাচ্ছে, মাঝখানে হায়েস্ট। তাহলে এইটুকু দেখো কত কম টাইম, t/12 অনেক কম টাইম, আর এখানে অনেক টাইম t/6 ডাবল টাইম। পথ সমান, কিন্তু এইখান থেকে এখানে টাইম ডাবল, স্লো না ওদিকে। দশা পার্থক্যের সঙ্গে সময়ের সম্পর্ক আছে। দশা পার্থক্য যদি 2π হয়, তখন 2π কোণ ঘুরলেই টাইম লাগবে তার t। তাহলে যে কোনো কোণের জন্য দশা পার্থক্য যদি Δφ হয়, টাইম কত লাগবে? 2π এর জন্য t, তাহলে 1 এর জন্য t/2π, আর Δφ এর জন্য টাইম লাগছে আমার t × Δφ/2π। এটা হচ্ছে আমাদের টাইম ডিফারেন্স। টাইম ইজ ইকুয়াল টু, দেখো এইভাবে লেখা অনেক সময়, টাইম বাই বড় টাইম ইজ ইকুয়াল টু Δφ/2π। এটা হচ্ছে কোণের সঙ্গে সময়ের সম্পর্ক। এটার কনসেপ্টটা আমি বলি। হ্যাঁ বলো, এইখান থেকে এখানে কত টাইম লাগবে? দেখো হিসাব করো, তুমি দুইভাবে হিসাব করতে পারবে। কিন্তু একটা হচ্ছে এইখান থেকে এখানের জন্য টাইম t/8, আবার এখান থেকে এখানের জন্য টাইম মাইনাস করলেই তো হবে না, এই টাইমগুলো আমাদের জানা আছে। আরেকভাবে বার করা যাবে, দেখো আরেকভাবে, এই কোণটার দশা কত? এই পয়েন্টটার π/6, আর এইটার π/4। দশার পার্থক্য করো, π/4 - π/6 দশা পার্থক্য আসলো। এবার দশা পার্থক্যের ভ্যালু এখানে বসাও, যা টাইম বের হবে সেটাই অ্যান্সার হবে। এমনি আমাদের এই হিসাবে কত আসবে? t/8 - t/12, 3t - 2t না, তার মানে t/24, t/24 হলো, কিন্তু মনে রাখো। এবার আমি মুছে দিলাম, আমি ওইখানেই ক্যালকুলেশনটা করি। এবার দশা বলো, π/4 - π/6 মাইনাস করতে বলছিলাম, দশার পার্থক্য কত হয়? এটা 12 হবে, 12 হবে, আর ওদিকে হচ্ছে 3 - 2 মানে পাই, তাই না? এটাই Δφ। এবার টাইমটা কত? ওই যে টাইমের ফর্মুলা কি? t/2π × Δφ, π/12, পাই কাটা, আরে t/24 আসছে না? তার মানে দেখো, দশা পার্থক্য জানা থাকলেই আমরা টাইম বার করতে পারবো। তাহলে এই টাইমের থেকেও দশাটাই তোমার বেশি ইম্পর্টেন্ট, কারণ দশার থেকে তো আমরা টাইম বার করতে পারবোই। এখন দেখো কত সুন্দর সুন্দর প্রশ্ন হতে পারে। প্রশ্ন এরকম হতে পারে, a/2 থেকে, ধরো এটা মধ্যবিন্দু, a/2 থেকে এই দিকে যাচ্ছে একটা কণা, আরেকটা কণা 2 নম্বর কণা মনে করো এই দিকে যাচ্ছে a/2 পজিশন থেকে। দশা পার্থক্য কত? a/2, এটা π/6, এটা হচ্ছে π - π/6। এইবার দুইটা বিয়োগ করলে দশা পার্থক্য হবে, বুঝতে পারছো? এবার একটা কণা এইখান থেকে স্টার্ট করে যাওয়া, এইভাবে ঘুরে এসে এখানে আসলো, একটা কণাই কত টাইম লাগবে? কি করবে? ওটাই করবে, এই যে দশা পার্থক্য যেটা হলো, হ্যাঁ ওটাকে এখান থেকে চলে আসবে। দশা পার্থক্য যেমন এত টাইম ডিফারেন্স বের করা যাবে। যাই হোক, এগুলো কনসেপ্ট মনে রাখো, এগুলো তো কোনো নোট হয় না এইভাবে। টাইমের ফর্মুলাটা আমি লিখে দিই একটু,
time difference by capital T is equal to phase difference by 2 pi, সময় আর দশা পার্থক্য সম্পর্ক। হ্যাঁ, এই জায়গাটা টুকে নাও, এটা হচ্ছে মেন। যদি মনে রাখতে পারো বিশাল কিছু আর কি। তাহলে তুমি গতির সমীকরণ লিখতে পারবে, যে কোনো কণা এদিকে যাচ্ছে এখান থেকে, তাহলে গতির সমীকরণ কি হবে? x is equal to a sin omega t plus this কোণ, এখান থেকে স্টার্ট করছে। x is equal to a sin omega t plus 3 pi by 2, প্রারম্ভিক দশা এটা, এখান থেকে স্টার্ট, মানে প্রারম্ভিক দশা এখানে আছে শুরুতে, এটাই প্রারম্ভিক দশা। দেখো দশার ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দশার ধারণা আমি বলছিলাম একবারে ক্লিয়ার হবে না, ধীরে ধীরে। দশা হচ্ছে এইটা, আসলে একটা কোণ। বৃত্তপথে ঘূর্ণায়মান করার অবস্থান ভেক্টর যত কোণ ঘরে সেটাই তার দশা। টি সময়ে যত কোণ ঘুরলো সেটাই তার টি সময়ে তার দশা। শূন্য সময়ের দশা যদি হয় থাকে সেটাই আমরা বলি প্রারম্ভিক দশা। অর্থাৎ স্টার্টই করলো এখান থেকে, এখান থেকে, তাহলে এটা শূন্য সময়ের দশা আমি বলবো। ধরো এতখানি কোণে স্টার্ট করলো এখান থেকে, তখনই সাইন ওমেগা টি প্লাস ওই কোণটা আসে। একটা কণা এখান থেকে এখানে আসলো এবং এখান থেকে এখানে গেল, এই দুটো টাইমের রেশিও কি? এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে মধ্যবিন্দুতে আসলো, মধ্যবিন্দু থেকে আবার প্রান্ত বিন্দুতে গেল, দুইটা টাইম যে লাগলো তার অনুপাত কি? এটুকু t/12 আর এটুকু t/6, কত হলো অনুপাত? যা আসলো t/12/t/6। অন্যটাও বলতে পারে, এখান থেকে যাওয়া আর এইটুকু যাওয়ার মধ্যে টাইমের পার্থক্য। সবগুলো টাইম বার করতে পারবে তো? এই টাইম থেকেও তুমি টাইম বার করতে পারো, অথবা দশার থেকেও বার করতে পারো। দশার থেকে বার করাই বেশি ভালো হবে, কারণ এইখানকার কণার এইখানে ঘুরে এসে মনে করো এইখানে আসছে, কত টাইম লাগলো তার, দশা দিয়ে আসবা। এইখানকার দশা আর এইখানকার দশা নিয়ে নাও, পার্থক্য বার করে দাও, টাইম বার করে দাও। নেক্সট আমরা এখন